নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হচ্ছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নিয়ে আপনাদের কাজ নেই। যদি আমাদের এই ইন্ট্রো জায়গাটা বোরিং লাগে তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু স্কিপ করতে পারেন আসল গল্প শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের বাক্সে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। তারানাথ তান্ত্রিক কিশোরীর মাসির কেনা তালবনের রহস্য সমাধান করতে সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানে গিয়ে কি এমন বুঝতে পারেন তিনি? কেই বা রাতের অন্ধকারে তাল চুরি করছিল? এ কি আদৌ কোনো মানুষের কাজ, নাকি সেই বনে বাসা বেঁধেছে অন্য কিছু? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তালবনের আতঙ্ক, গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে কৌশিক, রাজ ও পূজা। তারানাথ আর আমি রাতের অন্ধকারে সেই তালবনের মধ্যে এসে পৌঁছেছি। তারানাথ আগে থেকেই তালবনে থাকা সমস্ত পাহারাদার এবং বাকিদের সন্ধ্যের পর গ্রামে চলে যেতে বলেছিল। এমনকি কিশোরীকে রেখে এসেছিল তার মাসির বাড়িতে। তার মাসি গোটা ব্যাপারটা নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েছিল যে তাকে রাতের বেলা বাড়িতে একা রাখা ঠিক হবে না। তাই আমাদের কথায় কিশোরী মাসির বাড়িতেই থেকে গিয়েছিল, তবে বারবার তারানাথকে বলে দিয়েছিল, ঠাকুরমশাই, যদি তেমন কোনো বিপদের সম্ভাবনা দেখতে পান তাহলে কিন্তু আপনি ফিরে আসবেন। আমি চাই না এই সামান্য তালবনের সমস্যা মেটাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হোক। তারানাথ কিশোরীর কাঁধে একটা হাত রেখে বলেছিল, তুমি যে আমায় নিয়ে চিন্তিত সেটা আমি বুঝতে পারি কিশোরী, তবে তুমি চিন্তা করো না। মধু সুন্দরী দেবীর আশীর্বাদ কিন্তু এখনো আমার উপরে রয়েছে। তাছাড়া আমি তোকে নিয়ে যাচ্ছি। আমরা দুজনে থাকতে আমাদের খুব একটা ক্ষতি হবে না। আজ রাত ওখানে আমাদের থাকাটা দরকার। আসলে কি ঘটে চলেছে সেটা দেখা দরকার। সন্ধে হওয়ার একটু পরেই আমরা তালবনের ভেতরে এসে ঢুকেছি। তালবনটা কিন্তু খুব একটা বড় নয়, সারি দিয়ে তাল গাছ রয়েছে। দিনের বেলায় তালবনের এপার থেকে ওপার ভালোভাবে দেখা যায়, তবে রাতের অন্ধকারে সেটা দেখা সম্ভব নয়। তারানাথের কথায় একটা হেরিকেন আমি হাতে করে নিয়েই এসেছিলাম। পাহারাদারদের বসার জন্য তালবনের ঠিক মাঝামাঝি জায়গায় একটা বড় গাছের তলায় মাচা করা হয়েছে। সেই মাচার উপরে হেরিকেনটা রেখে আমরা দুজনে মাচার উপর বসে রইলাম কিছুক্ষণ। তারানাথ তো আগেই বলেছিল রাত গভীর না হওয়া পর্যন্ত তেমন কিছুই হবে না। দুপুরে আমরা বেশ করে ঘুমিয়ে নিয়েছি রাত জাগতে হবে বলে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে কেমন যেন অধৈর্য মনে হচ্ছিল। তাছাড়া এদের এদিকে বেশ মশা রয়েছে, মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়ছি। তারানাথ কিন্তু চুপচাপ বসে চোখ বন্ধ করে রয়েছে। সে যে কি ভেবে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম না। একটু পরে তারানাথকে কিছু একটা বলতে যাব, সে হাত তুলে আমায় থামিয়ে দিল। তারপর মুখের কাছে একটা আঙুল নিয়ে ইশারা করল আমায় চুপ করার জন্য। আমি তারানাথের দিকে অবাক হয়ে তাকিয়ে চুপ করে রয়েছি। হঠাৎ করে তার এমন অবস্থার পরিবর্তন হওয়ার কোনো কারণ আমি বুঝতে পারলাম না। তারানাথ বাতাসে দুবার কিসের যেন গন্ধ শুকল, তারপর অদ্ভুত ভারী গলায় বলল, ভালো করে বাতাসে কান পেতে দেখো তো, কিছু শুনতে পাচ্ছ কিনা। তারানাথের কথায় আমি বাতাসে কান পাতলাম। এখন শীতের সময়, তাই বাতাসে শব্দ খুব ভালোভাবে শোনা যায়। সামান্য শব্দ শীতের ভারী বাতাসে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আমাদের দুজনের গায়ে একটা বেশ মোটা চাদর রয়েছে। সেই চাদর যদিও শীতের বাতাস আটকাতে পারছে না, তবুও যেটুকু রয়েছে সেটুকুই অনেক।
ভালো করে বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মনে হলো সত্যিই যেন একটা শব্দ শোনা যাচ্ছে, একটা খসখস শব্দ। হাওয়ায় গাছের পাতা নড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। অথচ আশেপাশে তাকালে বোঝা যায় এই আধো অন্ধকার চাঁদের আলোয় আশেপাশে কোথাও কোনো হাওয়া নেই। তাহলে এমন শব্দটা আসছে কোথা থেকে? আমার মুখের অবাক ভাবটা দেখেই বোধহয় তারানাথ সামান্য হাসল। হেরিকেনের হলদে আলোয় তার মুখের হাসিটা কেমন যেন রহস্যময় মনে হলো। তারপর বলল, সময় হয়েছে বুঝলে, এক্ষুনি তারা আসতে শুরু করবে। আচ্ছা, একটা কথা বলো তো আমায়, চোখের সামনে তাদের দেখতে পেলে তুমি ভয় পাবে না তো? সত্যি বলতে আমি কিশোরী নই যে সমস্ত কথা যুক্তিতর্ক দিয়ে বিচার করব। চোখের সামনে কোনো একটা অলৌকিক ব্যাপার দেখার পরেও তার কারণ অনুসন্ধান করতে চাইব। তাছাড়া তারানাথের দয়ায় আমরা এমন অনেক অলৌকিক গল্প শুনেছি। আর আজ এই তালবনে রাতের অন্ধকারে পা রাখার সময় গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠেছিল। যদিও সেটা ঠান্ডার কারণেও হতে পারে, তবুও মনে হয়েছিল দিনের বেলায় তালবনের মধ্যে ঢোকা আর রাতের বেলা এখানে আসার মধ্যে কোথায় যেন একটা পার্থক্য রয়েছে। প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর মনে হচ্ছিল এই তালবনের মধ্যে বাতাসটা যেন বেশ ভারী হয়ে রয়েছে। বাতাস ভারী হয়ে থাকলে বাতাসের একটা চাপ বোঝা যায়, তবে ব্যাপারটা অনুভব করতে হয় খুব সূক্ষ্মভাবে। যেন মনে হচ্ছিল এই তালবনের বাইরের কোনো শব্দ বনের ভেতরে এসে ঢুকতে পারছে না। এই বনের মধ্যে এই রাতের অন্ধকারে তৈরি হয়ে গেছে আলাদা একটা জগৎ। আর সেই জগতে পৃথিবীর মানুষ বলতে একমাত্র তারানাথ আর আমি। যেই শব্দটা বুঝতে পারলাম তখনই তারানাথের দিকে তাকিয়ে বললাম, মনে হচ্ছে কেউ যেন গাছের পাতায় খসখস শব্দ করছে। তারানাথের মুখে কিন্তু আগের সেই হাসিটা লেগেই রইল। সেভাবেই শান্ত গলায় তারানাথ এবার আমার দিকে তাকিয়ে বলল, গাছের পাতার শব্দ এমনি এমনি কি করে হবে বলো তো? হাওয়ার সামান্য চিহ্ন মাত্র দেখতে পাচ্ছ। এক যদি নাই রাতের অন্ধকারে কেউ তাল গাছের উপরে উঠে বসে, তাছাড়া কিন্তু কিছুই বোঝা যাবে না। তারানাথের কথা শুনে কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হলো। আমাদের চারপাশে অজস্র তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। তাদের মাথাটা এতটা উঁচুতে যে অন্ধকারে ভালোভাবে তেমন কিছুই দেখা যায় না। ভাগ্যিস আকাশে চাঁদের আলো ছিল, সেই চাঁদের আলোয় সামান্যটুকু বোঝা যায়। তবে তাল গাছের মাথার পাতা যেমন ঘন, তাতে সেই পাতার আড়ালে যদি কেউ লুকিয়ে থাকে তাকে দেখা তো সম্ভব হবে না। আমি ঠিকই আন্দাজ করেছিলাম বুঝলে, এ কাজ বাইরের কেউ করেছে। বাইরে থেকে কেউ এই তাল বনের মধ্যে তন্ত্র শক্তি চালনা করেছে, আর তাই অন্ধকার নেমে আসার পর তাল বনের মধ্যে তারা এসে পৌঁছায়। তবে আমার মনে হয় তারা আশেপাশে কোথাও থাকে। দিনের আলো এখানে আসতে পারে না, রাত হলে এখানে এসে পড়ে। একটা ব্যাপার দেখবে, এসো আমার সাথে। কথাটা বলে তারানাথ মাচা থেকে নামতেই একটা মচ করে শব্দ হলো। আমিও তার পিছু পিছু নেমে হেরিকেনটা হাতে নিতে যাব, এমন সময় তারানাথ বলল, হারিকেনের আলোয় তাদের দেখা যাবে না। তারা আলো দেখলে লুকিয়ে পড়বে। তারা অন্ধকারের প্রাণী, তাদের দেখতে হলে অন্ধকারেই দেখতে হবে। কিন্তু আকাশে যে চাঁদের আলো রয়েছে তারানাথ। চাঁদের আলোর শক্তি ওদের শক্তি কমাতে পারে না। বিশেষ বিশেষ সময় চাঁদের আলো অশুভ শক্তিকে আরো বেশি জাগ্রত করে তোলে। তবে তেমন বিশেষ তিথি নক্ষত্রে চাঁদের আলো কিন্তু শুভ শক্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। আসলে চাঁদের আলোর শক্তি হলো এমন এক শক্তি, সেই শক্তি বিভিন্ন স্থানে বদলে যেতে পারে। তাই তাদের উপর চাঁদের আলো কোনো প্রভাব ফেলবে না। এই হারিকেনের মধ্যে যে আলো রয়েছে তা হলো আগুন, আর সমস্ত শক্তির আধার কিন্তু এই আগুন।
তাই আগুনের সামনে সমস্ত অশুভ শক্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে। একমাত্র যদি কোনো সাধক আগুনের সাহায্যে সাধনার মাধ্যমে অপশক্তিকে জাগিয়ে তোলে, সেক্ষেত্রে সেই অপশক্তি আগুনে খুব একটা ভয় পায় না। তবে এইসব ব্যাপারে অনেক নিয়ম আছে, তুমি সেসব বুঝতে পারবে না। চলো চলো, হারিকেনটা ওই মাচার উপরে রেখে আমার সাথে এসো। এবার তোমায় স্পষ্ট করে একটা ভূত দেখাই। আমি বুঝতে পারছিলাম তারানাথ মিথ্যে কথা বলছে না। তার মুখের সেই রহস্যময় হাসিটা বলে দিচ্ছিল আমরা এমন কিছু একটা দেখতে চলেছি, আর যেটা দেখব সেটা অতি সাধারণ কিছু হবে না। এই তালবনের অন্ধকার রাত, চাঁদের আলো, তারানাথের বলা অদ্ভুত কথা আর শীতের অন্ধকার সবকিছু মিলিয়ে গোটা শরীর কেমন যেন বারবার কেঁপে উঠছিল। তবুও তারানাথের পিছু পিছু এগিয়ে গেলাম সেই তালবনের একটা কোণের দিকে। সেদিকটায় অন্ধকার একটু বেশি, আর ঠিক তখনই তালগাছের মাথার দিক থেকে ভেসে এলো একটা খ্যাটখ্যাটে হাসি। পরদিন সকালে অফিস পৌঁছে প্রথমেই কিন্তু পিয়নের হাতে একটা চিঠি ধরিয়ে দিলাম, সেটা বড়বাবুর কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর বলে দিলাম আমার যে একটা ছুটি বাকি রয়েছে সেই ছুটিটা আমার আজই চাই। আমি জানি বড়বাবুর জন্য অপেক্ষা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি পিয়নকে গোটা ব্যাপারটা অল্প কথায় বুঝিয়ে চিঠিটা তার হাতে ধরিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। যদিও আমার একটা ছুটি পাওনা রয়েছে, আর তার সাথে আরও একটা ছুটি নিতে খুব একটা অসুবিধে আমার হবে না। চিঠিতে গুছিয়ে লিখেছি আমায় একবার দেশের বাড়িতে যেতে হবে, সেখানে একজন অসুস্থ হয়েছে, আর কথাটা তো মিথ্যে নয়। যাই হোক, কোনোভাবে অফিসের ব্যাপারটা মিটিয়ে যখন বাড়ি ফিরে এলাম ততক্ষণে সকাল 10টা বেজে গেছে। বাড়ি ফিরে গিন্নিকে একরকম বুঝিয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়লাম কিশোরীর মেস বাড়ির উদ্দেশ্যে। যদিও কথা ছিল কিশোরী আমার বাড়িতে আসবে, তবে যখন বুঝতে পারলাম তার খানিকটা দেরি হবে তখন আমি চললাম তার বাড়িতে। কিশোরীকে নিয়ে তারানাথের বাড়িতে পৌঁছে দেখি তারানাথ তক্তাপোষের পাশে বসে রয়েছে। তাকে ওভাবে বসে থাকতে দেখে কিশোরী বলে উঠল, সে কি ঠাকুরমশাই, এখনো এভাবে চুপ করে বসে থাকলে হবে? তাড়াতাড়ি করুন, আমাদের বেরোতে হবে যে। এতটা পথ পৌঁছতে পৌঁছতেই বিকেল হয়ে যাবে। সে চিন্তা তোমায় করতে হবে না, সে চিন্তা আমি করেই রেখেছি। আমি জানি তোমরা আসবে, তাই আমি একেবারে তৈরি হয়েই বসেছি। একটু বসো, ঘরের ভেতর থেকে আমার কাপড়ের ঝুলিটা নিয়ে আসি। এবার ভালো করে তারানাথের দিকে তাকাতেই বুঝতে পারলাম তার পরনের লাল কাপড়টা নতুন। ধুতির মতো করে যে লাল কাপড়টা নিম্নাঙ্গে জড়ানো রয়েছে সেটাও নতুন বলেই মনে হলো। তারানাথের মাথার জটা পেছনের দিকে হেলানো রয়েছে। গোঁফদারির জঙ্গল থাকলেও মুখটা বেশ পরিষ্কার বলে মনে হচ্ছে। কপালের মাঝখানে লাল রঙের একটা সিঁদুরের টিপ, তার পাশে সাদা সাদা আরও একটা কি যেন লেগে রয়েছে। তারানাথ কাপড়ের ঝুলি কাঁধে ঝুলিয়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করতে করতে বলল, তোমরা বলছো বিকেল, তবে আমার মনে হচ্ছে আমাদের পৌঁছতে পৌঁছতেই কিন্তু সন্ধে হয়ে যাবে। তা দেখা যাক তোমাদের কথা মেলে নাকি আমার কথা মেলে। তারানাথ যে মাঝে মাঝে অনেক কিছুই আগে থেকে বলে দিতে পারে তা আমরা জানি, তবে তারানাথের এই কথাটা যে সত্যি সত্যি মিলে যাবে সেটা বুঝতে পারিনি। স্টেশনে এসে যখন গাড়িতে উঠলাম তখন প্রায় মধ্য দুপুর হয়েছে। তবে মাঝপথে ট্রেনটা থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে রয়েছে তো দাঁড়িয়েই রয়েছে, চলার নাম আর করে না। একসময় বাধ্য হয়ে আমরা ট্রেনের বাইরের দিকে উঁকি মেরে বোঝার চেষ্টা করলাম যে কি হয়েছে। তারানাথ হেসে উঠল, বলল, এত সহজে ট্রেন ছাড়বে না। মনে করো ঘন্টাখানিক তো আমাদের এখানে অপেক্ষা করতে হবে। সামনের স্টেশনে বোধহয় কিছু একটা গন্ডগোল হয়েছে। এভাবে বসে বসে আর কতক্ষণ সময় কাটানো যায়, তাই কিশোরী তার মাসির বাড়ির ব্যাপারে টুকিটাকি কথাবার্তা বলতে লাগলো। তারানাথ কিন্তু বসেছে জানলার একদম ধারে।
জানলা দিয়ে বাইরের দিকে আকাশে তাকিয়ে কিছু একটা দেখতে দেখতে তারানাথের মুখটা কেমন যেন হয়ে এলো। একসময় তাকে লক্ষ্য করে কিশোরী বলে উঠল, কি হয়েছে বলুন তো ঠাকুরমশাই? আপনি বাইরে তাকিয়ে ওভাবে কি দেখছেন? তারানাথ কিশোরীর কথায় কেমন যেন উদাস ভাবটা কাটিয়ে আমাদের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, কি বলছো? না না, তেমন কিছু নয়। এই বাইরে তাকিয়ে একটু আকাশ দেখছিলাম। শীতের আকাশ বেশ পরিষ্কার থাকে, বুঝলে। তবে পূবের আকাশে একটা কালচে মেঘ যেন জমা হচ্ছে বলে মনে হচ্ছে। কথাটা তারানাথ সহজভাবে বললেও আমার কেমন যেন মনে হলো তারানাথ কিছু একটা আমাদের থেকে এড়িয়ে গেল। আমি তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে আকাশের দিকে তাকাতেই দেখতে পেলাম পূবের আকাশে কালো মেঘ কোথায়? সাদা পেঁজা তুলোর মতো মেঘ জমে রয়েছে। কিন্তু তারানাথের মুখের দিকে তাকিয়ে সেই কথাটা আর বলতে পারলাম না। সে যেন গভীরভাবে কিছু একটা চিন্তা করে চলেছে। তার মুখটা এখন আমাদের বসার সিটের উল্টো দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে তারানাথ সেদিকে তাকিয়ে থাকলেও সে কিন্তু কিছুই দেখছে না। সে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে। তারানাথের এমন ভাব আমরা তার বাড়ির তক্তাপোষের উপর বসে অনেকবার দেখেছি। এমনকি বৃষ্টির দিনে তার অন্ধকার ঘরের ভেতর বিছানার একপাশে বসেও দেখেছি। কিন্তু আজ এই ট্রেনের মধ্যে বসে তার এই ভাব দেখে কেমন যেন অবাক লাগলো। কিন্তু তারানাথ আর কিছুই বলল না। দেখতে দেখতে প্রায় ঘন্টা খানেক কেটে যাওয়ার পর আমাদের কামরার এক যাত্রীর কাছ থেকে জানতে পারলাম রেল লাইনে কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই ট্রেন ছাড়তে আরও কিছুক্ষণ সময় লাগবে। আরও কিছুক্ষণ পর যখন ট্রেন ছাড়ল তখন তারানাথ একবার আমাদের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসল, কিন্তু কিছুই বলল না। আমি বুঝতে পারলাম আসলে তারানাথ একটু আগে তার বলা সেই কথাটার জন্যই হাসল। সে বলেছিল ঘণ্টাখানেকের আগে ট্রেন ছাড়বে না, আর এভাবে চলতে থাকলে আমাদের পৌঁছতে যে সন্ধে হয়ে যাবে সেটা বোঝাই যাচ্ছিল। স্টেশনে এসে আমরা যখন নামলাম ততক্ষণে প্রায় বিকেল হয়ে এসেছে। এদিকে এখনো ভ্যান রিক্সা চলে। আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। তখন কিশোরী বলল, আপনি কি করে বুঝলেন ঠাকুরমশাই যে ট্রেন ছাড়তে এত দেরি হবে? আর আমাদের পৌঁছতে তো প্রায় সন্ধেই হয়ে যাবে বলে মনে হচ্ছে। ও সব তোমরা বুঝবে না। তবে তোমাদের যখন সে কথা বলেছিলাম তখন কি তোমরা বিশ্বাস করেছিলে? করনি তো? তাহলে থাক, চলো এখন ভ্যান রিক্সা খুঁজতে হবে তো। আবার দেখেছো, বলেছিলাম না পূবের আকাশে মেঘ কালো হয়ে এসেছে? একবার তাকিয়ে দেখো তো। পূবের আকাশের দিকে তাকিয়ে এবার কিন্তু অবাক হয়ে গেলাম। সত্যি পূবের আকাশে যেখানে আমি সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখেছিলাম সেখানটা কালো মেঘে ছেয়ে গেছে। তারানাথ যে কটা কথা বলেছে তার সব কটা কথাই মিলে গেল। তাহলে সত্যি কি বৃষ্টি হবে? বাইরে বেরিয়ে আসতেই একজন রিক্সাওয়ালা আমাদের দেখতে পেয়ে এগিয়ে এলো। তার রিক্সাতেই চড়ে বসলাম। কিশোরী ঠিকানা বলে দিল। তবে রিক্সাওয়ালা তারানাথকে বেশ কিছুক্ষণ অদ্ভুতভাবে দেখে হাত জোর করে প্রণাম করে বলল তাকে একটু আশীর্বাদ করতে। তারানাথকেও দেখলাম তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার ডান হাতটা তুলে দিল হাসি মুখে। এবার কিন্তু সত্যিই আমার হাসি পেল। তারানাথ সচরাচর এমনটা করে থাকে না, অন্তত তার কথাই তো আমি এমনটাই শুনেছি। এতদিন পর বাড়ি থেকে এতটা দূরে বেরিয়ে বোধহয় তারানাথ বেশ খুশি হয়েছিল। ভ্যানের উপর পেছনের দিকে বসে উল্টো দিকে ঘুরে এদিক ওদিক দেখতে দেখতে আমরা চলতে লাগলাম কিশোরীর মাসির বাড়ির উদ্দেশ্যে। তারানাথ মাঝপথে শুধু একবার বলেছিল, বৃষ্টি হবে বুঝলে কিশোরী, বৃষ্টি হবে। সন্ধ্যের মধ্যেই আমাদেরকে ঢুকতে হবে। আজ রাতে আর কিছুই হবে না। শেষের কথাগুলো তারানাথ যেন নিজের মনেই বলে উঠল। আমি আর কিশোরী এর আগেও কিশোরীর মাসির বাড়িতে এসেছিলাম। সেসব নিয়েই আমরা কথা বলে চলেছিলাম।
কখন যে কথা বলতে বলতে এসে পড়েছে কিশোরীর মাসির বাড়িতে সেটা খেয়ালই করিনি। একসময় রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দিতেই আমরা নেমে পড়লাম। কিশোরী রিক্সার ভাড়া মিটিয়ে দিতেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। কিশোরী বলল, মাসি, ও মাসি, আরে কোথায় গেলে তুমি? কিশোরীর গলা শুনেই বোধহয় বাড়ির ভেতর থেকে কিশোরীর মাসি সাড়া দিয়ে উঠল। বলল, কে বাইরে? কে কে ডাকে আবার? আরে আমি কিশোরী এসেছি। ওহো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো দেখো কাকে সঙ্গে করে নিয়ে এসেছি দেখো। একে তো শীতের বেলা, তার ওপর এত আধার করে কেন এলি বাবা? এই একটু তাড়াতাড়ি আসতে পারতি তো। সঙ্গে করে আবার কাকে নিয়ে এসেছিস? আমার গরিবের কুটিরে কাকে আবার? বলতে বলতে হেরিকেন হাতে দরজা খুলে বাইরে বেরিয়ে হেরিকেন তুলে কিশোরীর মাসি আমাদের দেখতে পেল। তারপর তারানাথকে দেখতে পেয়ে একটা হাত গালে দিয়ে অবাক হয়ে বলল, ও বাবা, এ আবার কাকে নিয়ে এসেছিস? এ তোদের সেই তারানাথ তান্ত্রিক নাকি? তারানাথ আশেপাশে তাকিয়ে দেখছিল। এবার তার মাসির কথা শুনে সামনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমার কথা আপনি শুনেছেন? নিশ্চয়ই কিশোরী বলেছে। এরা দুজনে আমার কথা এত বাড়িয়ে বাড়িয়ে সব জায়গায় বলে রাখে না, কি বলবো। তাড়াতাড়ি ঘরের ভেতরে চলো, ঠান্ডা লাগছে এদিকে। একদম ভুলেই গিয়েছিলাম। এসো বাবা, এসো। এই, তোরা ভেতরে আয় তো, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দি। বাইরে যা ঠান্ডা পড়েছে, এ শীতের ঠান্ডা বাঘের গায়েও লাগবে মনে হয়। আমরা হঠাৎ করেই না জানিয়ে এসে পড়েছিলাম, তাই সেই রাতেই কিশোরীর মাসিকে আমাদের জন্য আবার রান্না করতে হলো। তবে তারানাথ বলল বেশি কিছু করতে হবে না, অনেকদিন চালে ডালে মিশিয়ে খিচুড়ি খাওয়া হয়নি জমিয়ে। তারানাথের কথায় খুশি হয়ে কিশোরীর মাসি খিচুড়ি রান্না করতে বসল। তারপর গ্রামের মাঠের আলু গোল গোল করে ভাজা, আর তার সাথে বেগুন ভাজা। গ্রামের দিকে আর যাই অসুবিধে হোক না কেন, খাওয়ার অসুবিধে কখনোই হয় না। বেগুন ভাজা আর আলু ভাজার সাথে খিচুড়িতে পড়ল ঘি। খিচুড়িতে যে ঘি খেতে তারানাথ ভালোবাসে তা আমরা কখনোই জানতাম না। আজ প্রথমবার দেখতে পেলাম বেগুন ভাজায় ঘি ঢেলে নিয়ে তারানাথ গরম গরম খিচুড়ি খেয়ে চলেছে। তারানাথকে তার বাড়ির বাইরে এত দূরে এই বোধহয় প্রথমবার আমরা দেখতে পেলাম। সে রাতে কিন্তু আর কোনো কথা হলো না। কিশোরী একবার সে কথা তুলতে চাইছিল, কিন্তু তারানাথ ইশারায় তাকে বারণ করে দিল। কোনো একটা অদ্ভুত কারণে তারানাথ আজ আর এই রাতে ওসব কথা বলতে চাইল না। কিশোরীর মাসিও ভুলো মানুষ, তাই সে নিজে আর ওসব কথা বলল না, বরং তারানাথকে খাইয়ে সে বোধহয় একটু বেশ খুশিই হয়েছিল। পেট ভরে খেয়ে আমরা পাশের ঘরে চলে গেলাম ঘুমোতে। ঠিক হলো, তারানাথ ওপরের বিছানায় আর আমরা দুজন নিচে মেঝেতে বেশ লম্বা করে কম্বল পেতে তারপর কাঁথা চাপিয়ে গোটা রাতটা কোনো রকমে কাটিয়ে দেব। কিশোরীর মাসি একবার বলেছিল পাশের ঘরে বিছানায় আমাদের শুয়ে পড়তে, সে না হয় নিচে মেঝেতে শুয়ে পড়বে, কিন্তু একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে ওভাবে মেঝেতে শুতে দেওয়া তো ঠিক কাজ নয়। তাছাড়া তার শরীরও ভালো নয়। তবে সত্যি বলতে ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ঠান্ডা খুব একটা লাগলো না। গরম কম্বল আর গরম লেপ ছাড়িয়ে দিতে দিতে কিশোরীর মাসি বলল, এই সমস্ত তো তলায় পড়ে থাকে, তোরা এলি বলে তোদের দিলাম। তা বাবা, তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? তুমি তো আবার ব্রাহ্মণ মানুষ শুনেছি। তারানাথ কিন্তু বিছানায় শুয়ে পড়েছিল। সে হাত তুলে বুঝিয়ে দিল তার কোনো অসুবিধে হচ্ছে না। গরম লেপ গায়ের উপর চাপিয়ে তারানাথ বোধহয় বেশ খানিকটা স্বস্তি বোধ করছিল। আমিও ভেবেছিলাম তারানাথ বোধহয় ঘুমিয়ে পড়েছে। অনেক রাত্রের দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই বুঝতে পারলাম পাশে কিশোরী ঘুমিয়ে রয়েছে। ঘরের এক কোণে একটা হেরিকেন অল্প তাপে জ্বলছে। আবার চোখ বন্ধ করে ঘুমোতে যাচ্ছিলাম, ঠিক তখনই মাথার দিকে চোখ করতেই দেখতে পেলাম ঘরের দরজাটা খোলা। এবার একটা ব্যাপার বুঝতে পারলাম, আসলে আমার ঘুমটা ভেঙেছে প্রবল ঠান্ডা হাওয়ার জন্য। ঘরের দরজাটার অর্ধেকটা খোলা রয়েছে,
কিন্তু এত রাতে ঘরের দরজা খোলা কেন ব্যাপারটা মনে হতেই চকিতে লেপ সরিয়ে উঠে বসতে দেখতে পেলাম তারানাথের বিছানা শূন্য। তার মানে তারানাথ কোনো এক সময় বাইরে গিয়েছে। কথাটা বুঝতে পেরে আমি এবার উঠে পড়লাম লেপের তলা থেকে। গরম লেপ সরাতে কিন্তু রাজ্যের ঠান্ডা এসে আমায় ঘিরে ধরল। বিছানার একপাশে দুটো চাদর রাখা ছিল, তার মধ্যে একটা এখন নেই। মাসি বলে দিয়েছিল রাতের বেলা কোনো কারণে বাইরে বেরোলে চাদর গায়ে দিয়ে যেতে, না হলে ঠান্ডায় কষ্ট হবে। মাসি এ বাড়িতে একা থাকে তো কি হয়েছে, তার বাড়িতে কিন্তু সমস্ত ব্যবস্থাই রয়েছে। পরের দিন সকালে দেখেছিলাম বাড়ির একপাশে চাপকল পর্যন্তও রয়েছে। চাদর গায়ে দিয়ে হেরিকেনের আলোটা সামান্য বাড়িয়ে হেরিকেনটা হাতে করে দরজার বাইরে এলাম। তারপর দরজাটা একটু টেনে দিলাম, না হলে কিশোরীর আবার ঘুম ভেঙে যাবে। বাইরে পা রাখতেই কিন্তু মনে হলো চারপাশটা কেমন যেন কালো অন্ধকারে ছেয়ে গেছে। আকাশে চাঁদ রয়েছে বটে, কিন্তু কালো মেঘ চারপাশে থাকার জন্য তার আলোটা যেন ছড়িয়ে পড়তে পারেনি। বাইরে পা রাখতেই একটা ব্যাপার শুনতে পেলাম, খুব চাপা স্বরে কেউ যেন কিছু একটা বলে চলেছে। একটা না একটা শব্দ আমার দিকে ভেসে আসতে লাগলো। ব্যাপারটা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। হ্যারিকেনটা দরজার বাইরে বারান্দার এক কোণে রেখে উঠোনের মধ্যে নেমে যেতেই হঠাৎ করে সেই শব্দটা বন্ধ হয়ে গেল। তারপর একটু দূর থেকে চাপা গলায় তারানাথের কথা শুনতে পেলাম। উঠোনে নেমো না, এখনই বারান্দায় উঠে যাও। এই এই দুটো ঘর আমি বন্ধন করে দিয়েছি, উঠোনে নেমো না। তারানাথ কথাগুলো চাপা গলায় বললেও তার কথাগুলোর মধ্যে কেমন যেন একটা সাবধান বাণী মিশেছিল। আমি নিজের অজান্তেই কখন যেন আবার বারান্দায় উঠে এলাম। অন্ধকারের মধ্যে তাকিয়ে থাকতে থাকতে চোখ সয়ে যেতে বুঝতে পারলাম তারানাথ বাড়ির উঠোনের এক পাশ দিয়ে হেঁটে আসছে আমার দিকে। যখন আমার একদম সামনে এসে পড়ল তখন দেখতে পেলাম তার কাঁধের দুপাশে ফেলা রয়েছে সেই চাদরটা। তবে তার মুখে কেমন একটা অদ্ভুত দৃষ্টি, তার চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করছে। একবার এদিকে ওদিকে ভালোভাবে তাকিয়ে নিয়ে তারানাথ তাড়াতাড়ি বারান্দায় উঠে এসে বলল, ব্যাপারটা খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। তোমরা তো ঘুমিয়ে পড়েছিলে, আমার ঘুম আসতে চাইছিল না। পেট ভরে খেয়েছি বলে একটু জিরিয়ে নিচ্ছিলাম। কি মনে হতে দরজা খুলে বাইরে বেরিয়ে উঠোনের কাছে নামতে যাব, এমন সময় দেখতে পেলাম উঠোনের ওই পাশে চাপা কলের কাছে যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে কালো ছায়াটা দেখতে পেয়ে প্রথমে চমকে উঠেছিলাম, তারপরেই বুঝতে পারলাম এ কোনো মানুষ না। তাড়াতাড়ি দেহ বন্ধন করে উঠোনে নামলাম। আমাকে উঠোনে নামতে দেখে সে ধীরে ধীরে বাড়ির বাইরে চলে গেল। তারপর ঘরটা বন্ধন করে দিলাম। এদিকে ওদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম সে বাড়ির ভিতরে ঢুকলো না। বাড়ির বাইরে দুবার তার হাসির শব্দ শুনতে পেয়েছি। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ কিন্তু নয়। কিশোরীর মাসি খুব একটা খারাপ মহিলা সেটা কিন্তু মনে হলো না, বরং ভালোই মনে হলো। তার উপর এত আক্রোশ কার থাকতে পারে? যাকে আমি দেখেছি সে অতি নিম্ন স্তরের প্রেত, তবে সুযোগ পেলে সে কিন্তু বড় ক্ষতি করে যেতে পারে। আজ আমি না বেরিয়ে যদি কিশোরের মাসি বাইরে বেরিয়ে আসতো তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারত। তারানাথের কথায় এবার আমি কিন্তু চমকে উঠলাম। তারপর বললাম, কিন্তু কি হয়েছে তারানাথ? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওটা কিসের শব্দ? ঠিক তখনই আমি সামনের দিক থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। এমন অদ্ভুত হাসি আমি এর আগে কখনো শুনিনি। তারানাথ বোধহয় এই হাসির শব্দটার কথাই বলেছিল। পাথরের মূর্তির মতো বাড়ির বারান্দার কাছে দাঁড়িয়ে রইলাম। তারানাথ আবার আগের মতোই বাড়ির উঠোনে নেমে গেল। তারপর মুহূর্তের মধ্যে আবার ফিরে এসে বলল, এই রাতের অন্ধকারে আর বাইরে থাকতে হবে না, ঘরে চলো। আজ ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠে দেখা যাবে কাল।
সেদিন রাতে মনের মধ্যে অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তারানাথ কাকে দেখতে পেয়েছিল ওই বাড়ির চাপকলের কাছে? তাছাড়া বাড়ির বাইরে থেকে যে হাসির শব্দ আমি শুনতে পেয়েছিলাম, সেটাই বা কার হাসির শব্দ ছিল? শীতের রাত, আর তার উপর গরম লেপ, তাতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন ঘুম ভাঙল কিশোরীর ডাকে। আমিও উঠে দেখি কিশোরী পোশাক বদলে নিয়েছে। পোশাকের ওপর দিয়ে একটা চাদর চাপিয়েছে। তারানাথও তৈরি। আমি তাদের এভাবে উঠতে দেখে একটু অবাক হয়ে বললাম, কি ব্যাপার, বাইরে তো মনে হচ্ছে এখনো সকালের আলো ফোটেনি, তোমরা এত তাড়াতাড়ি উঠে পড়েছো যে? তাহলে রস এর আগে খাওনি বুঝি? ভোরবেলা তালের রস খেতে যেন মনে হয় অমৃত। তাড়াতাড়ি উঠে পড়ো তাহলে, রস খেতে যদি চাও। এরপর আর শুয়ে থাকা যায় না। আমি উঠে পড়লাম। পোশাক বদলে নিয়ে গায়ের উপর একটা চাদর চাপিয়ে যখন বাইরে বেরোলাম, তখন সকালের আলো সত্যিই ফোটেনি। পূবের আকাশে সূর্য একটু পরে উঠবে সেটা বোঝা যাচ্ছে। গোটা আকাশ লাল হয়ে এসেছে, তবে কালো মেঘ কিন্তু জমে রয়েছে। পথে নামতেই বুঝতে পারলাম কাল রাতের দিকে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু যখন আমরা বাইরে বেরিয়েছিলাম তখনও তো বৃষ্টি হয়নি। তাহলে বৃষ্টি কখন হলো? সে কথা বলতেই তারানাথ বলে উঠল, বৃষ্টি হয়েছে শেষ রাত্রের দিকে। শীতকালে বৃষ্টি হলে এমনটাই মনে হয়। তোমাদের তো এত সকালে ওঠার অভ্যেস নেই, আমার কিন্তু এই অভ্যেস রয়েছে। গ্রামের পথে পথে যখন ঘুরে বেড়াতাম, তখন শীতের সময় রাতের দিকে বৃষ্টি হলে সকালে এমনটাই মনে হতো। প্রবল শীতের রাতে যদি বৃষ্টিতে একবার ভিজতে হয়, তাহলে সে অবস্থা কেমন তা বর্ণনা করার মতো নয়। আমার সে অবস্থা বোঝার মতো ইচ্ছে ছিল না। সকালের দিকে পথে বেরিয়ে ঠান্ডা লাগলেও বেশ ভালোও লাগছিল। কাল রাত্রের সেই অভিজ্ঞতার ভয়াবহতা কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা 3 জন গিয়ে পৌঁছলাম সেই তালবনের কাছে। তালবনের বাইরের দিকে বাঁশ দিয়ে ঘেরা মতো করা রয়েছে। তার আশেপাশে 2-1 ঘুরেও বেড়াচ্ছিল। আমাদের দেখতে পেয়ে তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, এ কি ছোট বাবু যে, এই তোমরা কখন এলে? পরে জেনেছিলাম লোকটার নাম রামধন। সে কিশোরীকে চিনত। কিশোরী এগিয়ে গিয়ে বলল, কাল সন্ধ্যের দিকে এসেছি, অন্ধকার নেমে গেছিল বলে তাই আর বেরোয়নি। তা তোমরা কেমন আছো? রামধনের মাথায় একটা গামছা বাঁধা, হাতে একটা বড় লাঠি। রামধন একটু মাথা চুলকে নিয়ে বলল, আছি তো ভালোই ছোট বাবু, তবে ওই যে সবই তো শুনেছ, বীরমোহনকে তো তোমার কাছে পাঠিয়েছিলাম আমি। মাসিমা বললেন তোমায় একবার খবর দিতে, তুমি নিজে এসে সবটা দেখে যাও। কি যে হচ্ছে ছোট বাবু, কিছু বুঝতে পারছি না। রাতের বেলা গাছে বেশে কারা যে বসছে, তাদের সাথে লড়াই করা কি আমাদের সাধ্য বলো দেখিনি? আরে সেসব না হয় পরে দেখা যাবে। এখন সকাল সকাল এখানে এসেছি তালের রস খাওয়ার জন্য। তা আমাদের টাটকা তালের রস খাওয়াতে পারো? রামধন আমাদের ভেতরে ঢুকিয়ে নিয়ে বেড়ার দরজাটা ঠেলে দিয়ে তাল বাগানের একদম শেষের দিকে হাঁটতে হাঁটতে বলল, তা পারবো না কেন, এই তো এখন রস পাড়া হচ্ছে। সেই রস পেরে নিয়ে তারপর সেই রস জাল দিয়ে আমরা গুড় বানাই। সেই গুড় পাশের গ্রামের হাটে বিক্রি হওয়ার জন্য যায়। মাসিমার এমনই নির্দেশ আছে, তা আমরাও কিছু রস খাই। আজ তোমরা এসেছো, তোমাদের রস খাওয়াবো, এসো। তালবনের একদম শেষের দিকে একটা ঝুপড়ি মতো ঘর বানানো রয়েছে। বোধহয় রাতের বেলা তালবনের পাহারাদারেরা এখানেই থাকে। তার একপাশে রস জাল দেওয়া শুরু হয়েছে। আমরা গিয়ে দাঁড়াতেই রামধন এগিয়ে গিয়ে 3টে মাটির গ্লাসে ভরে ভরে তালের রস নিয়ে এলো। তারপর আমাদের 3 জনের হাতে দিয়ে বলল, এই নাও, এক চুমুকে খেয়ে নাও দেখি। এক চুমুকে খেয়ে নিলেই বুঝতে পারবে, গোটা শরীর ঠান্ডা হয়ে যাবে। বাইরে ভীষণ ঠান্ডা, তারপর পেটের ভেতরটা ঠান্ডা হয়ে গেলে কত আরাম তা বুঝতে পারবে তখন। আমরা 1 চুমুকে তালের রস খেতে না পারলেও 2-3 চুমুকে খেলাম। সত্যিই বেশ ভালো লাগলো। মিষ্টি মিষ্টি রস, কেমন একটা গন্ধ রয়েছে বটে,
তবে খেতে নেহাত মন্দ হলো না। রস খেয়ে মাটির গ্লাস ফেরত দিতে রামধন বলল, তালবনটা কিন্তু বেশ বড়, বুঝলে? মাসিমা এটা নিয়ে ভালোই করেছেন। এবার সমস্ত তাল পেরে যদি একবার বিক্রি করা যায় তাহলে বেশ টাকা হাতে আসবে, কিন্তু এখনো তো তা করে উঠতে পারছি না। ওই গাছে উঠতে যে কেউ সাহস পায় না। একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম। এখানে আসার পর থেকেই তারানাথ এদিকে ওদিকে তাকিয়ে কিছু যেন একটা দেখার চেষ্টা করছে। তার এমন অদ্ভুত আচরণের কোনো অর্থই খুঁজে পেলাম না। তবে এখন এতগুলো লোকের সামনে তাকে কিছুই বলতেও চাইলাম না। আমরা তালবনের মধ্যে এদিকে ওদিকে ঘুরতে লাগলাম। রামধন সমস্ত কিছুই ঘুরে দেখাতে লাগলো। রাতের বেলা তারা কোথায় বসে থাকে, এমনকি দিনের কোন সময়ে কে পাহারা দেয়, সব কিছুই বলতে লাগলো। একটা তালগাছের দিকে এগিয়ে গিয়ে তারানাথ তার গায়ে কিছু একটা দেখতে লাগলো। আমি সেদিকে এগিয়ে যেতেই তারানাথ আস্তে আস্তে বলল, ভালো করে লক্ষ্য করে দেখো, তাল গাছের গায়ে অদ্ভুত সব দাগ। এই দাগগুলো কিসের চিহ্ন বলো তো? আমি ভালো করে লক্ষ্য করলাম চিহ্নগুলো, কিন্তু খুব বেশি নয়। যদি কোনো অস্ত্র কিংবা দা দিয়ে গাছের গায়ে কেউ কোপ দেয় তাহলে যেমন চিহ্ন হবে তেমন কিন্তু নয়। যেন মনে হয় ধারালো কিছু একটা দিয়ে কেউ গাছের ওপর একবার আঁচড় টেনে দিয়েছে। একটু চিন্তা করেই বললাম, এটা কিসের দাগ বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারানাথ আমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসল। তারপর রামধনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা রামধন, তোমাদের এই তাল বনে রাতের বেলা তুমি নিজেও তো থাকো মাঝে মাঝে, তাই না? রামধন সামনে এসে দাঁড়ালো। তারপর হাতের লাঠিটা মাটিতে রেখে বলল, আগে আমি তো পাহারায় থাকি, আমার সাথে গোপালও থাকে। তবে এখন যা শুরু হয়েছে, রাতের বেলায় এখানে পাহারা দিতে ভয় করে ঠাকুর মশাই। আচ্ছা ঠাকুর মশাই, আপনাকে তো আগে এখানে দেখিনি, তা আপনি কোথা থেকে আসছেন? ঠাকুরমশাই কলকাতা থেকে আমাদের সাথেই এখানে এসেছেন। আসলে এখানে যা হয়ে চলেছে তার জন্য ঠাকুরমশাইকে আমরাই নিয়ে এসেছি। তোমরা যা দেখছো বা যা জানো তার সবটাই ঠাকুরমশাইকে খুলে বলো। রামধন সমস্ত কিছু খুলে বলতে শুরু করলো। আমি প্রথমে তাদের দেখেছিলাম ঠাকুরমশাই একদিন রাতের বেলা। আমি আর গোপাল ওই যে মাঝখানে যে গাছটা রয়েছে ওই গাছের মাচার কাছে বসে রয়েছি। হঠাৎ করেই মনে হলো এই বনে কেউ যেন ঢুকে পড়েছে। গোপাল ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমি লাঠি হাতে হ্যারিকেনটা তুলে হাঁটতে হাঁটতে তাল গাছের ওই শেষের দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে মনে হলো তাল গাছের গায়ের কাছে একটা কেমন যেন কালো ছায়া মতো দাঁড়িয়ে আছে। আমি তো লাঠি তুলে ধরলাম, ভাবলাম কোনো চোর হয়তো চুরি করতে ঢুকেছে। লাঠি নিয়ে আরও এক পা এগিয়ে গেছি, ঠিক তখনই দেখতে পেলাম তাকে। ঠাকুরমশাই, আপনাকে কি বলবো, দেখতে পেলাম এই লম্বা তার চেহারা আর কালো তার দুটো চোখ। তার মুখের সাদা সাদা দাঁতগুলো যেন বাইরে বেরিয়ে আসছে। লম্বা লম্বা দুটো কান রয়েছে। সেদিন আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলোয় তাকে স্পষ্টভাবে এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। তারপরেই তাল গাছ বেয়ে কেমন করে যেন সরসর করে সে উঠে গেল উপরের দিকে। ভয়ে ভয়ে তখনই মাচার কাছে এসে গোপালকে ঘুম থেকে ডেকে তুলি। তারপর দুজনে মিলে আলো নিয়ে গোটা বনে ঘুরে বেড়াই, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। ওই শেষের দিকের একটা তাল গাছের তলা দিয়ে হেঁটে আসছি, হঠাৎ করে একটা ধূপ করে শব্দ হলো, আর কি যেন নিচে এসে পড়ল। আলো নিয়ে ভালো করে সেদিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম মাটির উপরে কি যেন একটা পড়ে আছে। আর একটু এগিয়ে গোপাল সেটা হাতে দিতে যেতেই ভয়ে ওকে হাত দিতে বারণ করলাম। গোপাল হেসে বলল সেটা নাকি একটা তাল। সেই তালটা সবে হাতে তুলে নিয়েছে গোপাল, ঠিক তখনই গাছের ওপর থেকে কে যেন হেসে উঠল। ঠাকুরমশাই, সত্যি বলছি, এমন হাসি এর আগে আমি কখনো শুনিনি। কোনো মানুষ ওভাবে হাসতে পারে না।
সেদিন রাতে ওই মাচার কাছে দুজনে জড়সড় হয়ে বসে রইলাম। তারপর ভোর হতেই বাগান থেকে বাইরে বেরিয়ে পড়লাম। তারপরে তো সবাইকে সমস্ত কথা জানালাম। তখন থেকেই শুরু হয়েছে এই ব্যাপার। তারানাথ সমস্তটা মন দিয়ে শুনল, তারপর বলল, একটা কথা আমায় ভেবে বলো তো, যেদিন তোমরা প্রথম ব্যাপারটা বুঝতে পেরেছিলে সেদিন কি বার ছিল? রামধন অনেক কষ্টে মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই মনে পড়ল না। তারপর আবার সেই ছোট্ট কুঁড়েঘরের কাছে ফিরে গিয়ে গোপালের কাছে জিজ্ঞাসা করে রামধন বলল, সেদিন ছিল শনিবার ঠাকুর মশাই, কিন্তু কেন বলুন তো? তারানাথের মুখে একটা হাসি ফুটে উঠল, যেন সে এটাই আন্দাজ করতে পেরেছিল। তারপর কথার প্রসঙ্গ বদলে নিয়ে বলল, কাল হলো গিয়ে শনিবার। কাল রাতে অন্ধকার নামার পর তোমরা কেউ কিন্তু আর এই বনের মধ্যে ঢুকবে না। সেদিন রাতে আমি এখানে থাকবো, বুঝলে? রামধন সেই কথা শুনে কেমন যেন অবাক হয়ে গেল। একটু ভয় মেশানো গলায় বলল, কিন্তু ঠাকুর মশাই, এখানে যে বড় বিপদ রয়েছে। আপনি একা থাকবেন, আপনার যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায় তখন? কিশোরী আর আমি গোটা ব্যাপারটা বোধহয় কিছুটা বুঝতে পেরেছিলাম, তাই কিশোরী বলে উঠল, সে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না রামধন। এমন হলে আমি আর আমার এই বন্ধু এখানে না হয় থাকবো ঠাকুরমশাইয়ের সাথে। তোমরা এখন যাও, তোমাদের কাজ করো। আমরা বনের ভেতরটা একটু বেরিয়ে তারপর চলে যাব। তালবনের ভেতরে আরও কিছুক্ষণ আমরা ঘুরে বেড়ালাম। দেখতে দেখতে সূর্য উঠে এলো। সেদিন আমরা বাড়িতে ফিরে এলাম, তবে গোটা দিন তারানাথ কেমন যেন অন্যমনস্ক হয়ে রইল। সে যেন কিছু একটা ভাবার চেষ্টা করতে লাগলো। সেদিন বিকেলের দিকে সে কোথায় যেন চলে গেল, ফিরে এলো সন্ধ্যার সময়। আমরা জিজ্ঞেস করতেও সে কিন্তু কিছুই খুলে বলল না, তবে তার মুখটা আকাশের কালো মেঘের মতোই হয়ে রইল। এখানে কিন্তু আমাদের খুব একটা অসুবিধে হচ্ছিল না। খাওয়া দাওয়া একটু বেরিয়ে গিয়েছিল বলা চলে। খাওয়া, ঘুম আর গোটা গ্রাম ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ আমাদের নেই। রামধন পরদিন সকালেও আমাদের জন্য তালের রস দিয়ে গেল। দেখলাম রামধন কিশোরীর মাসিকে বড় মানে, তার কথার অবজ্ঞা করে না। কারণ আজকে দেখলাম রামধনের সাথে কিসব যেন কথাবার্তা বলল বেশ কিছুক্ষণ। আজ রাতেই কিন্তু আমরা ওই তাল বনে যাব। তবে তোমাদের দুজনের যাওয়ার প্রয়োজন নেই, এখানে কারোর একজনের থাকা দরকার। বাড়ি ফাঁকা রেখে যাওয়া ঠিক হবে না। কিশোরী, তুমি না হয় এখানে থেকে যাও। তোমার সাথে তোমার মাসির একটা রক্তের সম্পর্ক রয়েছে, তোমার এখানে থাকাটা দরকার। আমরা দুজন না হয়ে যাব। কিন্তু ঠাকুরমশাই, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? ওই তালবনে আসলে কি হয়ে চলেছে? তাছাড়া এমন একটা অদ্ভুত ব্যাপার, এতদিন তো এমন কিছু হয়নি। ওই শনিবার থেকে হঠাৎ করে ব্যাপারটা শুরু হলো কেন? তারানাথ সে কথার উত্তর না দিয়ে বলল, কাল রাতে তুমি যা দেখেছিলে তা দেখার পরেও কি বুঝতে পারোনি আসলে কি হয়ে চলেছে? এবার তারানাথের কথায় আমিও অবাক হয়ে গেলাম। কাল রাতে আমার ঘুম ভাঙেনি। কাল রাতে কি তাহলে কিশোরী ঘুম থেকে উঠেছিল? আর আগের দিন রাতের মতো নিশ্চয়ই তারানাথের সাথে সে বাইরে গিয়েছিল। বাইরে গিয়ে সে কিছু একটা দেখতে পেয়েছে। তারানাথের কথায় দেখলাম কিশোরীর মুখটা কেমন বন্ধ হয়ে গেল। একটু ইতস্তত করে সে বলল, দেখেছি ঠাকুরমশাই, কিন্তু এই তালবনের ওপর আর এই বাড়ির ওপর তার কি কারণে আক্রোশ থাকতে পারে বলুন তো? অশুভ শক্তির আক্রোশ থাকে দুটো কারণে। যদি যার উপর আক্রোশ রয়েছে তার দ্বারা সেই অশুভ শক্তির কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে তার আক্রোশের কোনো কারণ থাকবে না। আর দ্বিতীয়ত, যদি কোনো মানুষ অশুভ শক্তিকে কারোর উপর চালনা করে, তখন সেই অশুভ শক্তি তার উপর আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকবে। আমার মনে হয় এই বাড়ির ভিতর সে আসতে পারলেও এই ঘরের ভিতরে সে কোনো কারণে আসতে পারে না। তাছাড়া যে গৃহে মানুষের বসবাস, সে গৃহে অন্তত অশুভ শক্তি সহজে প্রভাব বিস্তার করতে পারে না।
রাতের বেলা তোমার মাসি বাড়ির বাইরে খুব একটা যান না। আমার মনে হয় সে নিজেও ব্যাপারটা জানে, তাই সে কাজ করে না। আর ওই তাল বনের ওপরে কারোর নজর পড়েছে, তাই সেই কাজ করেছে যাতে ওই তাল বনের কোনো তাল বিক্রি করতে না পারে। একটা কাজ করো তো কিশোরী, তোমার মাসির সাথে কথা বলে খোঁজ নিয়ে দেখো তো এই গ্রামে কি এমন কেউ আছে যার ওই তাল বনের ওপর নজর ছিল। কিশোরী কিন্তু কাজের কাজটা করতে পেরেছিল। সেদিন সন্ধ্যের দিকেই সে জানালো সেই গ্রামে আরও একজন রয়েছে যে ওই তালবনের ইজারা নিতে চেয়েছিল, কিন্তু কিশোরীর মাসি বেশি টাকা দিয়ে ওই তালবনের ইজারা কিনে নেয়। আর তাই ওই তালবনের ওপর তার আক্রোশ থাকার কথা। তাছাড়া সে নিজে প্রতিবার ওই তালবন ইজারা নেয়, এবারে আর নিতে পারেনি। সমস্ত কথা শুনে তারানাথ কিন্তু কিছুই বলল না, শুধু চুপ করে শুনে যেতে লাগলো। তারানাথকে এবার কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল সে সব কিছুই বুঝতে পারছে অথচ কিছুই বলতে চাইছে না। সেদিন রাতে কিশোরীকে তার মাসির বাড়িতে রেখে আমি আর তারানাথ বেরিয়ে পড়লাম সেই তালবনের উদ্দেশ্যে। তারপর তালবনে গিয়ে ঘটল সেই আশ্চর্য ঘটনা। তালবনে অপেক্ষা করতে করতে সেই হাসির শব্দ শুনে আমরা সেই তাল গাছটার কাছে গিয়ে যখন পৌঁছলাম, তখনও কিন্তু সেই হাসির শব্দটা হয়ে চলেছে। তারানাথ সেই তালগাছের তলায় দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, কে তুই এই বনে ঢুকেছিস? কে? কেন ঢুকেছিস এই বনের ওপর? তোরা তো আক্রোশ কিসের? প্রথমে কিন্তু কিছুই শোনা গেল না। একটু পরে মনে হলো বাতাসে যেন একটা গলার স্বর ভেসে আসছে। আমি তেমন কিছুই বুঝতে পারছিলাম না, তবে তারানাথ যেন কিছু একটা বুঝতে পারছিল। দেখলাম তারানাথ তার ডান হাতটা তুলে তালগাছের গায়ে চেপে ধরে রেখেছে আর বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ে চলেছে। একটু পরেই তার কাপড়ের খোঁট থেকে কি যেন একটা বার করে এনে তালগাছের গায়ে লাগিয়ে দিল, আর সাথে সাথেই তালগাছের উপরে একটা শব্দ শোনা গেল। আমি অল্প চাঁদের আলোয় উপরের দিকে তাকাতেই একটা ব্যাপার দেখতে পেলাম। মনে হলো একটা কালো ছায়া যেন তালগাছের একদম ওপরের দিক থেকে এক লাফে পাশের তালগাছে গিয়ে পড়ল। ব্যাপারটা চোখে যতটা দেখতে পেয়েছি তার চেয়ে বেশি বুঝতে পারলাম। তালগাছ লম্বা আর সরু হয়, তাই সেই গাছের ওপর থেকে কেউ যদি লাফ দিয়ে অন্য গাছে গিয়ে পড়ে তাহলে সেই দুটো গাছ অদ্ভুতভাবে তুলে উঠবে। তারানাথ কিন্তু থামল না। সেই মন্ত্র পড়তে পড়তে একটা একটা করে গাছের গায়ে হাত দিতে রাখলো, আর বেশ কিছুক্ষণ পরে তারপর সেই গাছের গায়ে কিছু একটা লাগিয়ে দিতে লাগলো। দেখতে দেখতে গোটা বন আমরা ঘুরে ফেললাম, আর প্রতিটা গাছের কাছে এসে তারানাথ সেই একই ব্যাপার করল। বনের সমস্ত তাল গাছ যখন আমরা শেষ করে ফেলেছি, তখন মনে হলো ঠিক যেখানে আমরা হেরিকেনটা রেখে এসেছিলাম তার ওপরে যে গাছটা রয়েছে সেই গাছের ডালে কেউ যেন একটা বসে রয়েছে। স্পষ্ট না হলেও অস্পষ্টভাবে দেখা যায়। রামধনের দেওয়া সেই বর্ণনার কথা মনে পড়ে গেল। কালো লিকলিকে একটা শরীর, তার দুটো লম্বা লম্বা কান, আর তার সাথে তার দুটো সাদা ঘোলাটে চোখ। সে গাছের উপরে বসে অদ্ভুতভাবে গাছের ডাল দোলাতে লাগলো। আমরা আরো খানিকটা সামনে এগিয়ে গেছি। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারানাথ সেটা বুঝতে পেরেই বলল, ভয় পেও না কিশোরী, আমরা ভয় না পেলে ওরা আমাদের ক্ষতি করার কোনো ক্ষমতা নেই। আরো কয়েক পা হেঁটে এসেছি, ঠিক তখনই একটা ব্যাপার ঘটে গেল। সেই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ল সেই মাচার উপর। একটা জোরে শব্দ, আর তার সাথে হেরিকেনটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার শব্দ। হেরিকেনের তেল আর আগুনটা মাচার গায়ে গিয়ে পড়েছিল বলে দাউ দাউ করে মাচাটা আগুনে জ্বলে উঠল। আর তখনই দেখতে পেলাম গাছের পাশে দাঁড়িয়ে থাকা একটা কালো ছায়া হঠাৎ করে যেন হাওয়ায় মিশে এগিয়ে গেল সামনের দিকে। এতক্ষণ ধরে এত কিছু ঘটে গেল, গোটা বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসতে শুরু করেছিল। এবার মনে হলো বাতাসটা যেন ধীরে ধীরে হালকা হচ্ছে। তীব্র ঠান্ডাটা আরো বেশি করে অনুভব করতে পারছিলাম। আমরা গোটা রাতটা সেই গাছের একপাশে দাঁড়িয়েই কাটিয়ে দিলাম। মাচাটা পুড়তে পুড়তে একসময় আগুন নিভে এলো, পড়ে রইল কিছু পোড়া কাঠ। পরদিন সকালে কিশোরী আসার আগেই কিন্তু রামধন এসে পৌঁছল।
সেই সব ব্যাপার দেখে ভীষণ ভয় পেয়ে গিয়ে বলল, এইসব কি হয়েছে ঠাকুর মশাই? এই মাচায় আগুন লাগালো কে? আর আপনারা কি সারা রাত এখানেই ছিলেন? হ্যাঁ, আমরা এখানেই ছিলাম, আর তাকে আমরা দেখতেও পেয়েছি। আসলে তুমি ভেবেছিলে এই বনে রাতের বেলা অনেক প্রেত উপদ্রব করে, তা কিন্তু নয়। এখানে আসলে একটাই প্রেত ছিল। সে রাতের বেলা এই গাছ থেকে ও গাছে গিয়ে আশ্রয় নিত, তাই তোমাদের মনে হয় সে উপদ্রব করছে। তবে সে আর আসবে না এখানে। প্রতিটা গাছের গায়ে লাল রঙের সিঁদুর দিয়ে কিছু চিহ্ন আঁকা রয়েছে, সেটা আমি করেছি। সেগুলো দেখে আবার ভয় পেও না, বুঝলে? রামধন অবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে রইল। তারানাথের মুখে যেন একটা যুদ্ধ জয়ের হাসি। কিশোরী এসে পৌঁছল একটু পরে। তারপর তার মুখের দিকে তাকিয়ে কিন্তু একটু অবাকই হয়ে গেলাম আমি। তারানাথ বলল, কাল রাতে ওকে দেখতে পেয়েছিলে, তাই না? বাড়ির ভিতরে সে আবার ঢুকেছিল, কিন্তু ঘরে ঢুকতে পারেনি, তাই তো? কাল রাতে আমরা তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তখনই সে বোধহয় তোমার ওখানে গিয়েছিল। একটা ব্যাপারে আমি কিন্তু বুঝতে পারছি না, এই অপশক্তিকে জাগিয়ে তুলল কে? তুমি যার কথা বলছো, সে যদি এ কাজ করে থাকে, তাহলে এ কাজ করার জন্য কোনো তান্ত্রিকের সাহায্য নিতে হবে। কিশোরীর মুখ রাগে লাল হয়ে উঠল। কিশোরী বলল, ওকে আমি ছাড়বো না ঠাকুর মশাই। আজই তার বাড়িতে গিয়ে আমি একটা হেস্তনেস্ত করব। কোনো লাভ হবে না, এ কথা সে স্বীকার করবে না। আর তুমি তো এ কথা দেখাতেও পারবে না যেই কাজ সে করেছে। তাছাড়া সে এই কাজ করবে কি করে? নিশ্চয়ই সে অন্য কারোর সাহায্য নিয়েছিল। তবে তোমার আর চিন্তা নেই, এই বনে সেই প্রেত আর আসবে না। ওই প্রেত একবার যখন এই বন থেকে উৎখাত হয়েছে, সেখানে আর ফিরবে না। এবার তোমার মাসির বাড়িটা একবার বন্ধন করে যেতে হবে। তাছাড়া একটা মাদুলি আমি তোমার মাসিকে দিয়ে যাব। সেটা ধারণ করে থাকলে তার আর কোনো বিপদ হবে না। ওহে রামধন, এদিকে এসো। দেখতে পেলাম কিশোরী তারানাথের সেই ঝোলাটা সাথে করে নিয়ে এসেছে। সেই ঝোলা খুলে সেখান থেকে একটা লাল কাপড় বার করে কাপড়ের মধ্যে থাকা কালো সুতোর মাদুলি দিয়ে রামধনের হাতে দিয়ে বলল, রাতের বেলা তোমরা দুজনেই বসে থাকো তো, তোমরাই মাদুলি হাতে পড়ে থাকবে, যাই হয়ে যাক না কেন। এই মাদুলি হাত থেকে খুলবে না। সেই প্রেত আর এই বনে আসবে না। তবে এই মাদুলি পড়ে থাকলে কোনো অপশক্তির হাতে তোমাদের কোনো ভয় থাকবে না, বুঝলে? রামধন বোধহয় এতক্ষণে বুঝতে পেরেছিল তারানাথ আসলে কে। তাই সে মাটির ওপর হুমড়ি খেয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। তারানাথ দুপা সরে এসে বলল, এই আবার কি করছো? আমি কাউকে আমার পায়ে হাত দিতে দিই না। তুমি ওঠো, এসব করতে হবে না। ঈশ্বরকে ডাকো, ঈশ্বর তোমাদের রক্ষা করবে। আর এই মাদুলি কিন্তু হাতে পড়ে থাকবে। বাড়িতে ফিরে কিশোরীর মাসির হাতেও মাদুলি পরিয়ে দেওয়া হলো। মাসি বলল, আমি বুঝতে পেরেছিলাম বাবা, তুমি যখন এসে পড়েছ তখন আমাদের আর কোনো বিপদ হবে না। রাতের বেলা ওই শয়তানটা যে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো তা আমি বুঝতে পারতাম, কিন্তু আমার ঘরে দেবতা রয়েছে। আমার ঘরে ঢুকে আমার কোনো ক্ষতি সে করতে পারবে না, তাই রাতের বেলা বাড়ির বাইরে যেতাম না। তোমাদেরও বাইরে যেতে বারণ করেছিলাম। এখন যখন সবই ঠিক হয়ে গেছে, তোমরা আর 2 দিন থেকে যাও এখানে, বুঝলে? রাতের বেলা তোমাদের একদিন পিঠে পুলি করে খাওয়াবো। কিশোরীর মাসির কথা অমান্য করা গেল না। আমরা আরও 2 দিন সেখানে রয়ে গেলাম। সেদিন রাতেই নলেন গুড়ের পায়েস, ভাপা পিঠে, পাটিসাপটা
এমনকি পুলি পিঠে পর্যন্ত করে মাসি আমাদের খাওয়ালো। সেদিন মাসি ঘুমিয়ে পড়ার পরে অনেক রাত পর্যন্ত আমরা বসে রইলাম সেই বাড়ির বারান্দার কাছে। তবে সেদিন রাতে কিন্তু আর কিছুই বুঝতে পারলাম না। বেশ রাত হয়ে আসছে দেখে তারানাথ বলে উঠল, আর ঘুম নষ্ট করে জেগে থাকতে হবে না, চলো চলো এবার শুয়ে পড়া যাক। সে আর আসবে না, চিন্তা নেই। তবে ঝড় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। আজ রাতে আর বৃষ্টি হবে বলে মনে হয় না। যদি হয় তাহলে কাল সকালে হতে পারে। আপনার এই কথা বোধহয় মিলবে না ঠাকুরমশাই। আমরা ঘরে গিয়ে শুয়ে পড়লাম। যতক্ষণ জেগে রইলাম ততক্ষণ কিন্তু বাইরে বৃষ্টির শব্দ শোনা গেল না। আরও গভীর রাত্রের দিকে একবার ঘুমটা ভেঙেছিল। বাইরে প্রবল গর্জনে বৃষ্টির শব্দ শুনতে পেলাম। মনে মনে হেসে উঠলাম, তারানাথ তাহলে ভুল কিছু বলেনি। মাসির কাছ থেকে বিদায় নিয়ে সেদিন তালবনে আমরা আরও একবার গিয়েছিলাম। এবার কিন্তু আর রামধন তারানাথকে ছাড়ল না। তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তার পায়ের ধুলো মাথায় নিয়ে বলল, আপনার অনেক ক্ষমতা ঠাকুর মশাই। একদিন এসেই আপনি ওই প্রেতকে এখান থেকে তাড়িয়ে দিলেন। আপনি আগে এলে আমাদের আর কোনো চিন্তা থাকতো না। ছোটবাবু, খুব শিগগিরই আমরা তাল পেরে নিয়ে বিক্রির ব্যবস্থা করব। ছোটবাবু, আপনার কোনো চিন্তা নেই। খুশি মনে বিদায় নিয়ে আমরা সেদিন দুপুরের দিকেই এসে পড়লাম স্টেশনে। তারপর স্টেশনে বসে রয়েছি। ট্রেন আসতে বেশ খানিকটা দেরি। এমন সময় তারানাথ বলল, একটা ব্যাপার কি তোমরা কেউ লক্ষ্য করেছিলে? যেদিন রাতে আমরা ওই বনে থাকতে গিয়েছিলাম, সেদিন যখন মাচা ছেড়ে আমরা তাল বনের ভেতরের দিকে গেলাম, সেদিন তাল বনের বেড়ার বাইরের কাছে একটা লোক এসে দাঁড়িয়েছিল। তাকে দেখতে পেয়েই কিন্তু আমি তাল গাছের দিকে চলে গিয়েছিলাম। আমি চাইলে আগেই তাল গাছের গায়ে গোপন কিছু দ্রব্য ছড়িয়ে প্রতিটা তাল গাছকে বিপদ মুক্ত করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা তখন করতে চাইনি। আমি অপেক্ষা করছিলাম তাকে দেখার জন্য। তবে সে যখন দেখলো তার সমস্ত কার্য বন্ধ হয়ে গেছে, তখন সে আর অপেক্ষা করেনি, চলে গেছে। মনে আছে, আজ ফেরার সময় একটা সাধু গ্রামের পথে আমাদের দিকে তাকিয়ে দেখছিল বেশ কিছুক্ষণ। কথাটা শুনেই আমি কেমন যেন চমকে উঠলাম। গ্রামের পথে হেঁটে আসার সময় একটা সাধু যে আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল সেটা আমিও দেখেছিলাম। তবে তখন ব্যাপারটা মাথায় আসেনি, এখন মাথায় এলো। তাহলে এই সাধুই এই কাজ করেছে। তারানাথ হেসে উঠে বলল, তার মুখের ভাব দেখে কিন্তু আমার বড্ড হাসি পাচ্ছিল। তবে তখন হাসতে পারছিলাম না। সে নিজে বুঝতে পেরেছিল তার কাজ ভণ্ডুল হয়ে গেছে, অথচ সে কিছুই করতে পারছিল না। কিছু করলে তো সবাই জেনে যাবে যে সেই ওই কাজটা করেছে। তাই সবকিছু জেনে শুনেও তাকে হজম করে যেতে হলো। একটা ব্যাপার কিন্তু আমিও বুঝতে পারিনি ঠাকুরমশাই। আপনি এখানে আসার পরেই কি ব্যাপারটা বুঝতে পেরেছিলেন? আর এখানে আসার সময় ট্রেনে আপনি আবার গম্ভীর হয়ে গেলেন কেন? তারানাথ কিচ্ছু বলল না, চুপ করে রইল। আমরা আর কিছু জিজ্ঞাসা করার অবকাশ পেলাম না, কারণ ততক্ষণে আমাদের গাড়িটা প্ল্যাটফর্মে ঢুকতে শুরু করেছে। তবে এবারে কিশোরীর মাসির বাড়িতে আসাটা কিন্তু বৃথা হলো না। সেই প্রেতকে আমি এখনো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। তার সাদা দুটো ঘোলাটে চোখ, তার মাথার দুপাশে লম্বা কান, আর তার সেই কালচে লম্বা মূর্তি। মাচার উপরে গাছের ডালে বসে সে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টিতে ফুটে উঠেছে একটা রাগ। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে, এবং এইরকম গল্প আরো শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে।
আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।